দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুহাস সাওম। সবার প্রতি শুভকামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমে থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলাকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী সাইদুল হক জুইসের একক শিল্পকর্ম প্রদর্শনী কালের হালখাতা। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 4 মে পর্যন্ত। ধানমন্ডির কামরুল হাসান প্রদর্শনালয়ে অনুষ্ঠিত হচ্ছে মুনেম ওয়াসিফের একক দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 31 মে পর্যন্ত। লালমাটিয়া দ্য ইলিউশনস গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে 50 জন দেশ বরেণ্য ও প্রতিশ্রুতিশীল শিল্পীর 50টি শিল্পকর্মের প্রদর্শনী গ্রীষ্মের রং। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 11টা এই সময়ে প্রদর্শনী চলবে 28 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6:15 সরাসরি সম্প্রচার হবে সংলাপ প্রতিদিন। রাত 9টায় থাকছে মোহাম্মদ নুরুজ্জামানের প্রযোজনায় অনুষ্ঠান গানের বাজার। তুই আমার জানের জান, করিস না আর অভিমান। তুই আমার জানের জান, করিস না আর অভিমান। প্রিয়তম রে মায়া লাগে রে, লাগে রে মায়া লাগে রে, মায়া লাগে রে, লাগে রে বুকের ভেতরে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি চিত্রশিল্পী সাইদুল হক জুইস। শুভ দুপুর, কেমন আছেন? আছি মোটামুটি। আপনার একটি প্রদর্শনী চলছে কালের হালখাতায় এই শিরোনামে লালমাটিয়ার কলা কেন্দ্রে, যেটা শুরু হয়েছে 25 এপ্রিল থেকে এবং 4 মে পর্যন্ত এই প্রদর্শনী চলবে। তো সবকিছু মিলিয়ে কেমন লাগছে এই প্রদর্শনী? আসলে কেমন ভাবে গ্রহণ করছে দর্শক? দর্শকের আমাকে ধরেই বলতেছে যে জুজ ভাই এটা খুবই সময় উপযোগী সময় করছেন এক্সিবিশনটা, কারণ বিষয়বস্তুটাই তাই। এখন সারা বিশ্বে যা হচ্ছে, হ্যাঁ, তো এই যে হালখাতা নামটা দেওয়ার কারণেই ওইটা, যে এখানে কিন্তু এই যে হত্যাযজ্ঞ চলছে সারা পৃথিবীতে জুড়ে, হত্যাযজ্ঞের একটা মেলা চলছে মনে হচ্ছে আমার কাছে, ফেস্টিভ্যাল। তো সেইটাই আমার আর সহ্য হচ্ছিল না, যার জন্য ওই আগের এক্সিবিশনের সাথে সাথে মনে হলো যে এইটা এই মুহূর্তে করা দরকার। এবং সেই হিসেবে এটা রেসপন্সটা মানুষ একজন শুনে আরেকজন আসতেছে, ছবি তুলে নিয়ে যায়, শেয়ার করছে, করে করে এটা যেটা আমার পাওনা সেটা আমি পেয়ে গেছি অলরেডি, যে ঠিক আছে এই সময় উপযোগী হয়েছে। একটি প্রদর্শনীটা আসলে মূলত প্রদর্শনী না, শিল্পী তার নিজের ভাবনাটাকে প্রকাশ করবার জন্য একটি প্রদর্শনী করে। আপনার আসলে কোন ভাবনাটা কাজ করেছে বা আপনি কি বক্তব্য উপস্থাপন করতে চেয়েছেন এই প্রদর্শনীর মাধ্যমে? আমি ছবি মানে যখন আমার ছবি আঁকি, সিরিয়াস ছবি, যেটা সিরিয়াস বলতে যেটা মূল ছবি, তখন আমার বিষয়বস্তু সবসময় দেশ বিদেশ, মানে এই রাজনীতিক সামাজিক এই জিনিসগুলো কেন জানি চলে আসে। সেই হিসেবেই এইখানে যে কাজগুলো আছে প্রদর্শনীতে, সেগুলো যেমন এই আরব বসন্ত নামে যে হত্যাযজ্ঞ হয়েছে আরব দেশগুলোতে, এখনো হচ্ছে, সেগুলো সেই সময় কিছু কাজ আছে, তার সাথে এখনো যেগুলো হচ্ছে সেগুলো মিলে আমি এই কাজগুলো এখানে উপস্থাপন করছি, যেটা মানুষের কাছে সারা পৃথিবীতে কিন্তু শিল্পীরা, অনেক শিল্পীরাই এই মুহূর্তে এই যে গাজা নিয়ে, তারপরে প্যালেস্টাইন এবং আশপাশের যে অনেকগুলো দেশেই তো হচ্ছে সেগুলো নিয়ে কাজ করছে, কিন্তু আমাদের শিল্পীরা ওভাবে দেখলাম না, হ্যাঁ, যার জন্য আমার কাছে মনে হলো যে আমি এটাকে করবই। হ্যাঁ, মানে শিল্পীর যে দায়বদ্ধতা জায়গা, সেই দায়বদ্ধতা জায়গা থেকে কাজটা করা। শিল্পীর দায়বদ্ধতা, আমরা অনেক সময় শিল্পী কি সেটা না, অনেক দায়বদ্ধতা।
শিল্পী 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 যে কথাটা, সেই কথাটাই কিন্তু শিল্পী হয়ে ওঠে। একজন শিল্পী হয়ে ওঠে আসলে শিল্পী যখন মরে যায়, পৃথিবীর থেকে চলে যায়, চলে যাওয়ার পরে যদি তার কিছু স্মৃতি থাকে, তার যদি অবদান থাকে, সেই শিল্পী হয়। এখন আমরা শিল্পী বলছি সেটা না, কিন্তু আসলে শিল্পী শব্দটা বলতে সহজ, কিন্তু শিল্পী হওয়াটা অনেক কঠিন আমার মনে হয়। জি, সেই বোধের জায়গাটা তৈরি হওয়াটা সেই অনেক বোধ। কঠিন। এটা একটা জার্নির মতন। এবং আমি চারুকলায় ঢুকছি যখন, হ্যাঁ। চারুকলায় ঢুকে আমি যখন অ্যাডমিশন নিতে আসছি মানে আর্ট কলেজে, তখন এই স্থাপত্যটা দেখে আমার মনে হয়েছে কি সুন্দর একটা জায়গায়, এখানে আমি ঢুকতে পারলে আমার মনে হয় আমার স্বর্গ। তাই হয়েছে, ঢুকতে পেরেছি, পরীক্ষা দিয়ে পাশ করতে পেরেছি। ঢুকে পড়ে যে মানুষগুলো মানুষগুলোকে পেয়েছি আমি, মানে টিচার হিসেবে, কয়েকজন, সবাইকে তো নয় অবশ্যই, তাদের কাছ থেকে সত্যি পেয়েছি। এবং মনে হলো যে একটা যাত্রা শুরু হলো আমার, আরেকটা যাত্রা। এবং সেই সময় কিন্তু স্বাধীনতার পরেই সে সময়টা কিন্তু আমি এই 76-এ ঢুকেছি আর্ট কলেজে, 76 সনে। তো তখনও যে স্বাধীনতার যে মানে আর্টের যে মানে আর্ট বলতে শিল্পকলার বিভিন্ন সেক্টরে যে জিনিসগুলো চলছিল, ফিল্ম থেকে শুরু করে নাটক এবং সাহিত্য, সবগুলো কিন্তু ছিল তখন, রমরমা ছিল। টিএসসি যেমন একটা জায়গা ছিল যেখানে নাট্য গ্রুপরা রীতিমতো ওখানে মহড়া করতো, ওখানে আসতো। তা আমাদের একটা জায়গা ছিল, আমরা কয়েকজন বেশ করে যেতাম আর কি। আমাদের ওটা একটা জায়গা ছিল, আর্ট কলেজে পড়াশোনা মাঝে বা খুব কাছে, তো আমি ওখানে যেতাম, তাদের সাথে কাজ করতাম। ওই সেট ডিজাইন তখন থেকে আমি শুরু করি। আচ্ছা। মুখোশ বানানো, তখন তো থিয়েটারের জন্য মুখোশ বানিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপরে আর ফিল্ম দেখা, এই যে খসরু ভাই নামে একজন চলে গেছেন, উনি আছেন, তারেক মাসুদ, এরা যে ফিল্ম, বিদেশি বাইরের যে আর্ট ফিল্ম বলতে যেটাকে বোঝায়, সেটা কিন্তু তাদের অবদানের কারণে আমরা সে সময় পেয়েছি দেখতে ওই বয়সে। তখন তো আর মিডিয়া ছিল না এরকম। তো এই আনন্দটা পেয়েছি আর কি। এবং তখন থেকে মনে হচ্ছে যে আমাদেরও কিছু দায়বদ্ধতা থাকে নিঃসন্দেহে। এবং সময়ের সাথে সাথে আসলে শিল্পকে দেখবার যে জায়গাটা, সেটাও মনে হয় পরিবর্তন হতে থাকে, অনেক পরিণত হতে থাকে। কালের হালখাতা সম্পর্কে আমি একটু জানতে চাইবো যে কতগুলো কাজ রয়েছে আপনার এই প্রদর্শনীতে, বা কি কি মাধ্যমে করা কাজগুলো? এখানে কয়েক ধরনের মাধ্যম। মূলত কাগজ দিয়ে আমি অনেক দিন যাবৎ কাজ করি। যেমন আমি একটা যদি স্থাপত্যের মতো বা একটা ফিগারের মতো বা কিছু একটা বানাতে চাই, সেটা আমি কাগজে শরণাপন্ন হয়ে যাই তাড়াতাড়ি অনেক, কারণ ওটা আমার সহজ হয়। হ্যাঁ, স্বল্প ইয়েতেই ওটা তাড়াতাড়ি একটা করে ফেলা যায়। তো ওটার ল্যাঙ্গুয়েজটা, ওটা ভাষাটাও আলাদা হয় অন্য অনেক কিছুর থেকে। ভাষা তো যাই করি, একটা ভাষা তো শিল্প ভাষা তৈরি করতে হবে। সেটা কাগজ দিয়ে যেগুলো করেছি এখানে, সেগুলোর মধ্যে আমি সত্যি ওই শিল্প ভাষা তৈরি করারই চেষ্টা করেছি। সেটা একটা ফর্ম ধারণ করেছে, সেটাই মনে হচ্ছে। সেটা কি ক্যানভাসে উঠে এসেছে, মানে ক্যানভাসের উপরে কি কাজ করা হয়েছে? এটা ধরেন আমি এবার যেমন মনে হলো, যখন এই আমি লাল শালু যে হয়, লাল শালুতে একটা বিশাল ব্যাপার, আমাদের অনেক কিছু আছে লাল শালু নিয়ে, কবিতা আছে, সব কিছু আছে, উপন্যাস। তো এই লাল রংটাই আমরা যে লাল রংটা নেই, এটা রক্তেরই রং, ভালোবাসার রং, সবই। তো এই লাল রংটা নেওয়ার পরেই আমি ওটার মধ্যে কিছু ফিগারের মতো কাজ, কাগজের কাজ, এরকম লম্বা লম্বা করে খাতায় যেমন লেখি আমরা, সেরকম করে মনে হবে দেখতে। এটা কিন্তু রিয়ালিস্টিক না পুরো, ওটা একটা মূল ফর্মটা আছে, কিন্তু ওটা এরকম প্যানেলের মতো চলে গেছে, প্যানেলের মতো। হাতে লেখলে, খাতায় যেটা আপনি লেখলে যেটা হয়, সেটা আমি কাগজ দিয়ে এরকম বানিয়েছি, ওই লাল শালুর উপর বসিয়েছি, যার জন্য ওই লাল রংটা এবং ওই কাগজটা কিন্তু অনেক খবরের কাগজও আছে এটার সাথে, যার জন্য এটা একটা মাত্রা যুক্ত হয়েছে। এটা এক ধরনের কাজ। আর কয়েকটা মুখোশ আছে, একটা মুখোশ আছে, আমি ম্যাপ নিয়ে কাজ করেছিলাম বেশ কিছুদিন আগে। যে ম্যাপটা খাদ্যদ্রব্য বানিয়ে ফেলেছে তারা, তো সেখানে ওই ম্যাপটা মুখোশের মধ্যে লাগানো আছে। মুখোশটাকে আমি ডিভাইড করে ফেলেছি, মানুষ যেমন ভেঙে যায়, কেটে যায়, ওরকম ডিভাইড করে একটা কাজ। তাতেই ওটাতে বোঝা যাচ্ছে যে
ম্যাপটাকে ভাঙার যে চেষ্টা চলতেছে সেটাই ওতে প্রতিফলিত হয়। সেখানে কাকও আছে, একটা কাক তো যেহেতু ওই বিষয় হিসাবে আমি আনি। আর আরেকটাতে আছে একটা মুখ, সেটা মুখটার মধ্যে একটা হাড়, মানুষেরই হাড়, একটা মানুষের মুখে মানুষেরই হাড়, তার মধ্যে একটা কাক বসা। তো আর এটা রঙে চারকোল দিয়ে কালো কাজ অনেক আর কি, কালো কাজ। তো এইটা মানুষকে একদম প্রথমবারই ধাক্কা মারে। হ্যাঁ, মানে ধাক্কা মারে কি, তাকে দাঁড় করায় ওখানে। নিঃসন্দেহে যদি দাঁড় করাতে পারেই তাহলেই তো হয়ে গেল, সেখানে আপনার সার্থকতা। হ্যাঁ। আরেকটা কাজ আছে এই মুখোশের, একটা কাজ, যেহেতু আমি মুখোশ করি, হ্যাঁ, তো মুখোশ করার কারণে একসময় আমার নাম হয়ে গেছিল তো মুখোশ করে শুধু, আর কিছু করে না। সেই জন্য মুখোশটা নিয়েই শিল্প বানাবো, সেগুলো আমার চ্যালেঞ্জ ছিল ভিতরে, সেটা আমি করেছি। এটা আরেকটা কাজ আছে সেটার মধ্যে, এটা কিন্তু ওই আরব বসন্তের সময়ের কাজ। তো সেখানে কাটা তারের ফুল বানিয়েছি, সেই ফুলটা মুখে গুজিয়ে দিচ্ছে, জোর করে গুজিয়ে দিচ্ছে, যেটা হয়েছে আর কি। হ্যাঁ, আরবি স্প্রিং নামটা কি সুন্দর, কালার রেভলিউশন নামটা কি সুন্দর। তো এইগুলো, এই ফুলটা মুখে চাপিয়ে দিচ্ছে, আর কতগুলো হাত পড়ে আছে, হাত, সেই হাতটা কাগজে করা, কিন্তু কাগজ এবং লাল শালু দিয়ে করা। মানে খুব গভীর চিন্তা ভাবনার প্রকাশ কাজগুলোতে বোঝা যায়। আমি একটু জানতে চাইবো যে কিছুদিন আগেই বনবিবির খোঁজে নামে একটি প্রদর্শনী হয়ে গেল কলাকেন্দ্রে, এবং একেবারেই খুব অল্প সময়ের মধ্যেই আপনি দ্রুত আরও একটি প্রদর্শনী আয়োজন করে ফেললেন। এত অল্প সময় কিভাবে সম্ভব হলো আরও একটি প্রদর্শনী আয়োজন করা? বনবিবি যখন করি, বনবিবির এক্সিবিশনটার মধ্যেও কিন্তু সুন্দরবনের যে অবক্ষয়, সেটার জন্য আমরাও যে দায়ী, এবং এটাও কিন্তু ওইরকম টাইপের একটা বিষয় ছিল। তারপরে যখন বক্তব্যধর্মী একটি প্রদর্শনী, হ্যাঁ, সেখানে বনবিবি খুঁজতে গেছি আমি, তাকে খুঁজতে, যে আমি বনবিবিকে খুঁজতে যে আমি অনেক কিছু পেলাম, সেগুলো কিন্তু সামাজিক, রাজনৈতিক সব কিছু এসে পড়ছে কিন্তু এটার মধ্যে। হ্যাঁ, ওখানে অনেকগুলো জিনিস আছে, অনেকগুলো লেখা আছে, সেই লেখাগুলো অনেক রকমভাবে আছে, সুন্দরভাবেই আছে। সেগুলো রিপ্রেজেন্ট করে বনবিবির কথাকে, যে সুন্দরবনকে নষ্ট না হওয়ার বিরুদ্ধে, এইভাবেই ছিল। তখন আমার মনে হচ্ছে যে এই যে হানাহানি, এই মুহূর্তে এত কিছু, আমার তো আরব স্প্রিং নিয়ে কাজ করেছি, ওটা নিয়ে কাজ করেছি, এরকমটা 2-4টা কাজ আছে। তার সাথে আমি তো এই কয়েকদিনে একটু অ্যাড করলেই তো আরেকটা এক্সিবিশন করতে পারি। আমার যে এক্সিবিশনটা বনবিবির, সেটার পুরো ডিজাইনটা আমার করা, মানে কিউরেটিংটা আপনার করা ছিল। কিউরেটিং মানে শিল্পীর নিজেরটা নিজে করা ভালো। তো আমার ওই ঘরটা পুরো কালো। আচ্ছা, কেন? ঘরটা তো ছোট ছোট, কালো করাতে স্পেসটা বেড়ে গেছে, কোনো দেয়াল মনে হচ্ছিল না, দেয়ালটা মনে হচ্ছিল না, ওটা বড় বড় মনে হচ্ছিল। হ্যাঁ, আচ্ছা, যারাই ঢুকছে, যারা অনেকবার গেছে, তারপরে এবার অনেকে যারা সেনসিটিভ, তারা বলছে যে অন্য একটা জায়গায় ঢুকছে, মানে ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড লাগছিল, অনেক প্রশস্ত লাগছিল। এবং তখন আমার মনে হলো যে এই ঘরটাই আমি, তখনই ওই প্রতিদিন এক্সিবিশনে যেতে হয়, লোকজন আসে, আমি ওখানে প্ল্যান করতে শুরু করলাম, রাতে এসে বসে কাজ করতাম, রাতে এসে বসে কাজ করতাম 1টা-2টা পর্যন্ত করে টোরে, তারপরে একদম পাগলামি করলাম, হ্যাঁ, যে করতে পারবো না, কেন পারবো। তো তাই হলো আসলে। মানে বনবিবির খোঁজে এক্সিবিশনটা শুরু হয়েছিল কলাকেন্দ্রে আপনার 4 এপ্রিল থেকে এবং 20 এপ্রিল পর্যন্ত চলেছে, এবং 25 এপ্রিল থেকে শুরু হলো কালের হালখাতা। ওই কয়েকদিন খালে ছিল, খুবই অল্প সময়ের গ্যাপ। তো অনেকে ভাবছে যে ওইটা বোধহয় চলছে, এখনো চলছে, ওই আগেরটা বনবিবির খোঁজে চলছে, ঢুকে পড়ছে, এইটা মানে অবাক হচ্ছে যে এই কয়দিনই কেমনে হলো। আসলে কিন্তু এটা একটা অবিশ্বাস্য ব্যাপার, যত অল্প সময়ের মধ্যে আপনি প্রস্তুতি নিয়ে করে ফেলতে পেরেছেন কাজটি। 20 বছর পর আপনার প্রদর্শনীর আয়োজন করা, এই যে এতগুলো বছর পর দুটো প্রদর্শনী, একটু কি চাপ বোধ হচ্ছিল কিনা? আশেপাশে যারা শুভাকাঙ্ক্ষী আপনার, তারা তো অনেকদিন ধরে আপনাকে বলছিলেন যে প্রদর্শনী আয়োজন করবার কথা, তারা খুবই খুশি যে, আর এটা চমক লাগছে তাদের কাছে যে এই কয়দিনই কেমনে করলাম। এই তখনই বলে যে আমার তো অনেক ধরনের পরিচয় আছে নানা কাজের, তখন তারা আবার ফিরে পেয়েছে আমাকে, জুস তো এরকম। তো এইটা আমার জন্য খুব মানে শক্তি প্রদান করলো আবার।
এইগুলো ছাড়াও আপনি তো কাজ থেকে দূরে থাকেননি, ছবি আঁকা প্রতিনিয়ত চলেছে, এছাড়াও আপনার অন্যান্য কাজগুলোও আছে। একটু জানতে চাইবো যে কি করা হয় আসলে, সারাটা দিন কিভাবে কাটে, শিল্পের সাথে চর্চাটা কিভাবে থাকে আপনার? যেমন আমি কিছু কিছু কাজ, যেমন অন্য ধরনের কাজ পাই, ধরুন এটা বলি একটু, সেটা রংপুরের ওই যে একটা ফ্যাক্টরিতে কাজ করেছি একটা, সেটা ল্যান্ডস্কেপটা আর ভিতরের কিছু ইন্টারিয়র কাজ, সেটা 2 বছর ধরে করেছি ওখানে। তো অনেক বড় লম্বা কাজ। তো এই কাজগুলো আমার এই কাজগুলো আমাকে অনেক করে, মানে চ্যালেঞ্জে ফেলে, এবং চ্যালেঞ্জটাকে সলভ করতে পারলে এটাই আনন্দ বোধ হয় আমার। সারাদিনই তাই করি আমি। যখন ওইগুলো কাজ নাও থাকে তখন আমি আমার স্কেচ খাতায় নতুন একটা চিন্তা আসে, ওটা নিয়ে চর্চা করি। আমি ফার্নিচার ডিজাইন করি, তো ফার্নিচার ডিজাইন আমি কখনো একটা ক্যাটালগ খুঁজে বা একটা ওটা একদম আমার কাছে কিন্তু আছে সব, কিন্তু আমি ওগুলো কখনোই ওটা উল্টা থাকে না আমার মাথায়। আমি নতুন করে চিন্তা করি ডিজাইনের, চেয়ারটা বসলে কেমন হবে, চেয়ারটা কতটুকু কী হবে, ওইটাই তো আমার কাজ। তো এরকম ফার্নিচারগুলো করছি সেগুলো যেন আর্টিস্টিক, মানে যেটা শিল্পবোধ, নান্দনিক হয়, সাথে প্র্যাকটিক্যাল হয়ে আমাদের দেশীয় জিনিস কতটুকু ব্যবহার করা যায়, এটা আমি ভীষণ প্রভুত্ব। দেশ আমার কাছে বিরাট ব্যাপার, সবচেয়ে প্রথম। সেই প্রতিটা ক্ষেত্রে আমার শিল্প চর্চাও তাই। কিন্তু এই যে এক্সিবিশনটা, সেটা দেশের কথা এখানে আছে, এমনি বুঝে ফেলবে মানুষ। হ্যাঁ, তো সেই জিনিসটা আমার প্রথম। এবং সেই জন্য আমি যখন অন্য কিছু কাজ করি, আমি যেমন অনেক কিছু আমার ম্যাটেরিয়াল, যেমন আমাদের যেগুলো অনেক কিছু লোকশিল্প বলবো না আমি, এগুলো আমাদের আসল শিল্প। তো এই শিল্পের কিন্তু অনেক জিনিস আছে যেগুলো আমি সরাসরি না হলে ইনডাইরেক্টলি ব্যবহার করি, সরাসরি ব্যবহার করি অনেক সময় ম্যাটেরিয়াল হিসাবে। তো এই ম্যাটেরিয়ালগুলো তো আমাদের ম্যাটেরিয়াল, এটা ব্যবহার করতে গর্ব লাগার কথা। কিন্তু এটা ব্যবহার না হলে হবে কি, এই যে যারা আমাকে বা কাউকে একটা কাজ দিবে, একটা বাড়ি বানাবে, একটা ইন্টারিয়র করাবে, তারা তো দেখতে হবে তারা যদি নাই দেখে, তারা তো বিদেশি জিনিসগুলোই দেখবে, সেগুলোই করতে বলবে বাড়িতে। তাই হচ্ছে। হ্যাঁ, আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলছিলেন যে যখন চারুকলায় পড়তে আসেন বা আর্ট কলেজে যখন পড়তে আসেন, তখন মনে হয়েছিল যে সমাজের প্রতি দায়বদ্ধতা রয়েছে, এমন কিছু শিক্ষকের সান্নিধ্য পেয়েছেন যেটা আপনাকে এই বিষয়গুলো ভাবতে অনেক বেশি সাহায্য করেছে বা উদ্বুদ্ধ করেছে। আজকে এই সময় এসে শিল্পীরা আসলে যেভাবে প্রদর্শনীর আয়োজন করে, সমাজের বক্তব্য সেখানে আসলে কতখানি উঠে আসে? সবাই তো এক ধরনের ছবি আঁকবে না, এটা সত্যি। এক এক ধরনের চর্চা এক এক ধরনের হবে। এবং অনেক শিল্প কিন্তু শুধু গ্যালারিতেই থাকে, বাড়িতে এগুলো শিল্প থাকে না। অনেক শিল্প আছে আর্ট শপে শোভা পায়, আবার অনেক শিল্প আর্ট শপে শোভা পায়। মানে আর্ট শপ, আর্ট গ্যালারি আলাদা জিনিস, মিউজিয়াম আলাদা জিনিস। তো আমরা এখানে গুলিয়ে ফেলছি গুলিয়ে ফেলছি। তো এখন সেটা হতে পারে, কিন্তু ওটা সব চর্চারই মূল্য আছে। যেমন এটা যে ধরনের চর্চা করুক, সবগুলোরও তো একটা লেভেল থাকবে। সব চর্চায় উপরে যাওয়া যেতে পারে চর্চা করে, সবারই তাইভাবে যাওয়া উচিত। হ্যাঁ, কিন্তু সমাজের ব্যাপার যে সবারই বলতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, কেউ তো বিমূর্ত ছবি আঁকে। মিউজিক, মানে ক্লাসিক্যাল মিউজিক কি, ওটা তো পুরোপুরি বিমূর্ত। তো ওখানে আমরা তো বিমূর্ততে পাই, কিন্তু ওটা এক জিনিস, এটা আরেক জিনিস। দুইটাকেই সম্মান করা উচিত সবাইকে। আচ্ছা, এনারা যদি ওনাকে সম্মান না করে, এরাও সম্মান পাবে না। সেজন্য আমি মনে করি যে আমি সম্মান করতে চাই ওই কাজটা ভালো হলে। ওটারও তো ভালো মন্দ আছে। হ্যাঁ, প্রত্যেকটা কাজেরই আসলে শিল্প মান আলাদা আলাদা থাকে। হ্যাঁ, ভীষণ ভালো লাগছিল ভাই আপনার সাথে কথা বলতে। সবকিছু মিলিয়ে অনেক কিছু জানা হলো, অনেক ভাবনার আদান প্রদান হলো, ভালো লাগলো। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকল কাজের জন্য শুভকামনা রইল। আপনাদেরকেও অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকেও অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।